এবার যে খবরের দিকে নজর রাখবো, টানা 9বার জয় হাসিল করে বঙ্গ রাজনীতির নজির গড়েছিলেন সাধন পান্ডে। তার মৃত্যুর পর উপনির্বাচনে মানিকতলায় প্রার্থী হন তার স্ত্রী সুপ্তি পান্ডে। ৬২,০০০ ভোটে জয়ী হন তিনি। এবার ২৬-এর বিধানসভা নির্বাচনে সাধন কন্যা শ্রেয়া পান্ডের উপর ভরসা রাখে জোড়াফুল শিবির। বৃহস্পতিবার মানিকতলা কেন্দ্রের ১৩ নম্বর ওয়ার্ডে জনসংযোগ করেন তৃণমূল প্রার্থী শ্রেয়া পান্ডে। এখানে ওঙ্কারের একান্ত সাক্ষাৎকারে বিজেপি প্রার্থী তাপস রায় সম্পর্কে তিনি বলেন, কাকা ভাইজির লড়াই হবে। এই বিষয়ে কথা বলবো, নিউজ রুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, তোমার থেকে জানতে চাইবো যে তৃণমূল শিবির, বলা চলে জোড়াফুল শিবির, তারা কিন্তু একেবারে মানিকতলাতে পান্ডে পরিবারের ওপরই ভরসা রেখেছে এবং ২৬-এর বিধানসভা নির্বাচনে সাধন কন্যা শ্রেয়া পান্ডেকে টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে দলীয় সূত্রে ঠিক কি খবর পাওয়া যাচ্ছে? একদম। দেখো, তুমি প্রথমে যেমনটা বলছিলে যে ৯বার টানা জিতে কার্যত বঙ্গ রাজনীতিতে নজির গড়েছিলেন সাধন পান্ডে এবং তিনি রাজ্যের মন্ত্রীও হয়েছিলেন এবং তারপর তার মৃত্যুতে কিন্তু উপনির্বাচন হয় এবং সেই উপনির্বাচনে তুমি জানো যে বিজেপির পক্ষ থেকে কল্যাণ চৌবে প্রার্থী হয়েছিলেন এবং তিনি দীর্ঘদিন ধরে আইনি লড়াই হয়েছিল। আইনি লড়াইয়ের পর যখন আইনি জট কাটে, তারপরে যখন নির্বাচন হয়, তখন হয়তো অনেকে মনে করছিলেন যে সাধন পান্ডের জায়গায় অন্য কাউকে প্রার্থী করা হতে পারে, মানে সুপ্তি পান্ডেকে জায়গায় অন্য কাউকে প্রার্থী করা হতে পারে। কিন্তু যখন সুপ্তি পান্ডেকে প্রার্থী করা হয়েছিল তখন কিন্তু তৃণমূল কংগ্রেস একটা সূত্র মারফত জানা যাচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং সুপ্তি পান্ডেকে পছন্দ করেছিলেন, কারণ সুপ্তি পান্ডের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ব্যক্তিগত সম্পর্কে, বন্ধুত্বের সম্পর্ক ছিল, কারণ তারা একই কলেজে তারা পড়াশোনা করতেন। এবং তারপরে এই যে ২৬-এর বিধানসভা নির্বাচন যখন আলোচনায় আসছিল যে মানিকতলায় তাহলে কাকে প্রার্থী করা হতে পারে, আবার কি পান্ডে পরিবারের উপরে ভরসা রাখবে তৃণমূল কংগ্রেস, তখনই কিন্তু একটা নাম সামনে বারবার চলে আসছিল যে সুপ্তি পান্ডে, এই শ্রেয়া পান্ডে। কারণ শ্রেয়া পান্ডে তুমি জানো যে যখন মানিকতলা কেন্দ্রে যখন সাধন পান্ডে প্রচারে বেরোতেন বা সুপ্তি পান্ডে যখন প্রচার করেছিলেন বা প্রচারে জনসংযোগে বেরোতেন, তখন কিন্তু রাজনৈতিকভাবে অনেকটা কিন্তু সক্রিয়তা দেখা যেত শ্রেয়া পান্ডেকে। শ্রেয়া পান্ডে কিন্তু এলাকায় বিভিন্ন সামাজিকমূলক কাজে তিনি সবসময় থাকেন এবং তিনি তার যে রাজনৈতিক যে অ্যাক্টিভিটিস, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে নজর রাখছিল এবং শ্রেয়া পান্ডেকে তৃণমূলের একটা অংশ মনে করেন যে অভিষেক ঘনিষ্ঠ বলে যে বলয় রয়েছে, যে বৃত্ত রয়েছে তৃণমূল কংগ্রেসে, সেই বৃত্তের মধ্যে কিন্তু শ্রেয়া পান্ডে একটা উজ্জ্বল একটা নাম এবং শ্রেয়া পান্ডেকে যে শেষ পর্যন্ত প্রার্থী করা হতে পারে, এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশ তারা বিশ্বাস করতে পারছিলেন না। কারণ বিজেপি বারবার যে পরিবারতন্ত্রের অভিযোগটা সামনে আনে, যে বিধায়কের, যিনি দীর্ঘদিন বিধায়ক থাকছেন, তার ছেলেকে বা তার কন্যাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করছে, কোথাও যে একটা পরিবারতন্ত্রের যে অভিযোগ বিজেপি কিন্তু বারবার সামনে আনছিল। এবারে সেক্ষেত্রে দাঁড়িয়ে মানিকতলায় যে সাধন পান্ডে, তারপরে সুপ্তি পান্ডে, তারপরে তার কন্যা যে শ্রেয়া পান্ডেকে প্রার্থী করা হতে পারে কিনা, কারণ যে পরিবারতন্ত্রের অভিযোগটা সেটা কিন্তু আবার মাথাচাড়া দেবে, জোরালো হয়ে সামনে আসবে তৃণমূলের বিরুদ্ধে, সেই বিষয়টা মাথায় রেখে অনেকে মনে করছিলেন হয়তো শ্রেয়া পান্ডেকে আর প্রার্থী করা হবে না। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে প্রার্থী তালিকা প্রকাশের পর শ্রেয়া পান্ডের নামটা যখন সামনে আসলো, তখন যে অনেকে বলছেন যে তৃণমূল কংগ্রেস যেহেতু নতুন প্রজন্ম তারা সামনে আনতে চাইছেন। তুমি জানো যে প্রার্থী তালিকা ঘোষণা করার আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে তৃণমূল কংগ্রেসের কাছে 3টে প্রজন্ম রেডি বা তৈরি হয়ে রয়েছে। সেই যে নতুন প্রজন্ম, সেই নতুন প্রজন্মের কিন্তু প্রতিনিধি শ্রেয়া পান্ডে এবং শ্রেয়া পান্ডে দীর্ঘদিন ধরে তার যে রাজনৈতিক পরিবারের সঙ্গে তিনি বড় হয়ে উঠেছেন, তার বাবাকে অনেক কাছ থেকে দেখেছেন, তার বাবা যে জনসংযোগ বা প্রচারে যখন বেরোতেন তাকে দেখা যেত বাবার পাশে, এবং মা যখন উপনির্বাচনে দাঁড়িয়েছিলেন তখন কিন্তু মায়ের সঙ্গে কিন্তু প্রচারে বেরিয়েছিলেন এই শ্রেয়া পান্ডে। তার যে জনসংযোগ বা মানিকতলার যে তার যে পরিচিতি, সেটা কিন্তু হয়তো কাজে লাগাতে চাইছে তৃণমূল কংগ্রেস, কারণ তিনি দীর্ঘদিন ধরে এই মানিকতলায় বিভিন্ন সামাজিকমূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন। তার যে জনপ্রিয়তা বা তার যে মানুষের সঙ্গে যোগাযোগ বা জনসংযোগ, সেটা হয়তো কাজে লাগাতে চাইছে তৃণমূল কংগ্রেস, সেই জন্য হয়তো তাকে প্রার্থী করা হয়েছে। আজকের তিনি ১৩ নম্বর ওয়ার্ডে কিন্তু তিনি জনসংযোগে বেরিয়েছিলেন, সেখানে ওঙ্কার বাংলার মুখোমুখি তিনি একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন যে
তুমি জানো যে ইতিমধ্যেই যে বিজেপির যে প্রার্থী তালিকা সেই প্রার্থী তালিকা সামনে এসছে এবং সামনে আসার পর দেখা যাচ্ছে যে মানিকতলায় কিন্তু বিজেপি প্রার্থী তাপস রায় এবং এই তাপস রায় প্রসঙ্গে উঠতেই কিন্তু শ্রেয়া পান্ডে তিনি মানে মৃদু হেসে তিনি যেটা উত্তর দিয়েছেন যে যদি মানিকতলায় তাপস রায় প্রার্থী হন তাহলে কিন্তু কাকা এবং ভাইজির লড়াই হবে কারণ দীর্ঘদিন ধরে তুমি জানো যে তাপস রায়ের সঙ্গে কিন্তু তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিন ধরে তিনি তৃণমূল যে রাজনীতি সেটা করেছেন এবং তিনি তৃণমূল ছেড়ে যখন বিজেপিতে যোগদান করেছিলেন তখনই কিন্তু তিনি লোকসভায় যখন ভোটে দাঁড়িয়েছিলেন উত্তর কলকাতা থেকে তখন তিনি মাত্র ৮০,০০০ ভোটে পরাজিত হলেও এসআইআর এর পর ছবিটা কিন্তু অনেকটা বদলে গেছে। উত্তর কলকাতার যে প্রায় ৪ লক্ষ নাম বাদ চলে গেছে, তারপরে কিন্তু এই যে এসআইআর এর পর যে নাম বাদ যাওয়া, তারপরে কিন্তু অঙ্কটা বা হিসাব বা সমীকরণ বা রাজনীতির যে পাটিগণিত সেটা কিন্তু বিজেপি কষতে শুরু করে যে মানিকতলায় তাহলে এত নাম বাদ যাওয়ার পর তাহলে পদ্মপটার কি কোনো সম্ভাবনা রয়েছে? তারা হেভি ওয়েট একটা মুখের সন্ধানে ছিল। এবারে তাপস রায় রাজ্যের সহসভাপতি বিজেপি, তাকে প্রার্থী করেছে তৃণমূল বিজেপি। এবারে এই যে কেন্দ্রের লড়াইটা কিন্তু তাহলে যে হাড্ডাহাড্ডি হতে পারে সেটা কিন্তু বলাই যায়। তবে তৃণমূলের যিনি প্রার্থী শ্রেয়া পান্ডে তিনি কিন্তু মুচকে এসে তাপস রায়কে কাকা বলে সম্বোধন করেছেন। এখন দেখা যাক লড়াইটা রাজনৈতিক ময়দানে কিভাবে চলে। একেবারে বিশ্বজিৎ, তোমার এই কথার প্রসঙ্গ ধরে আরো একটি বিষয় জানতে চাইবো যে শ্রেয়া পান্ডে তিনি রাজনৈতিক পরিবারের মেয়ে হলেও তার বাবা এবং মাকে অনেক কাছ থেকে রাজনীতি তিনি করতে দেখেছেন, কিন্তু অন্যদিকে কিন্তু মানিকতলায় বলা চলে বিজেপি প্রার্থী করলো তাপস রায়কে। তাপস রায় কিন্তু অনেক বর্ষিয়ান রাজনীতিবিদ হিসেবেই পরিচিত, সেক্ষেত্রে লড়াইটা কঠিন হবে বলে মনে হচ্ছে না? দেখো, পান্ডে পরিবার বা সাধন পান্ডের সঙ্গে তাপস রায় কিন্তু একটা পারিবারিক সম্পর্ক, কারণ দীর্ঘদিন ধরে একসঙ্গে তারা তৃণমূল কংগ্রেসের যে রাজনীতি সেটা কিন্তু তারা করেছেন। এবং শ্রেয়া পান্ডের যেটা বক্তব্য যে তাপস রায় যখন লোকসভা নির্বাচনে প্রার্থী হন তখন কিন্তু তার বাড়িতে গিয়ে সাধন পান্ডের ছবিতে তিনি প্রণাম করেই কিন্তু তার প্রচার শুরু করেছিলেন এবং তিনি সাধন পান্ডেকে বন্ধুর মতো বা দাদার মতো শ্রদ্ধা করতেন এবং সেই সঙ্গে তিনি বলছেন তাপস রায়কে তিনি কাকা বলে সম্বোধন করছেন যে কাকা এবং ভাইজির লড়াই হবে। তবে ওঙ্কার বাংলায় একান্ত সাক্ষাৎকারে শ্রেয়া পান্ডে ঠিক কি বলেছেন সেটা আমরা শুনবো, তারপরে আমরা আলোচনায় আসবো। আর মানিকতলায় শোনা যাচ্ছে তাপস রায়কে হয়তো প্রার্থী করা হতে পারে, বিজেপি করতে পারে। উমা, উনি তো আমাকে ভাইজি বলেন, কিন্তু আবার তো ওখান থেকে ছেড়ে এখানে আসবেন। উনি বড়নগরে দাঁড়াবেন না ওইখানে? ও সজল দা দাঁড়িয়েছেন, ভালো। তো উনি কোথায় দাঁড়াবেন? এখানে দাঁড়াবেন, মোস্ট ওয়েলকাম। উনি আগেরবারও দেখুন, আমার এটা খুব ট্রিকি কেন বলুন তো, উনিও যখন আগেরবার দাঁড়িয়েছিলেন আমার বাবার ছবিটা প্রণাম করে উনি দাঁড়িয়েছিলেন এবং রাস্তাঘাটে ভাইজি বলেন, বাস। ভাইজি ভার্সেস কাকা, মানে স্বার্থপর সিনেমাটার মতো লাগবে। এটা হবে কি জানি না, হলেও আবারও ফিরবো নিউজ রুম থেকে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, তোমার থেকে জানতে চাইবো যে মানিকতলা তৃণমূল প্রার্থী শ্রেয়া পান্ডে তিনি ওঙ্কার বাংলায় একান্ত সাক্ষাৎকারে ঠিক যেমনটা জানালেন যে মানিকতলায় তাপস রায় যদি টিকিট দেওয়া হয়, ইতিমধ্যে পরিষ্কার যে মানিকতলায় তাপস রায় প্রার্থী হয়েছেন বিজেপির তরফ থেকে, সেক্ষেত্রে তিনি কিন্তু বলেছেন যে যদি মানিকতলা থেকে তাপস রায় দাঁড়ায় তাহলে কাকা ভাইজির সম্পর্ক হবে। সেক্ষেত্রে এই যে আমরা জানি রাজনৈতিক সম্পর্ক এবং ব্যক্তি সম্পর্ক দুটোই কিন্তু একেবারে আলাদা, কিন্তু এই যে একটা মুখোমুখি লড়াই, মোদ্দা কথা রাজনৈতিক সমীকরণটা ঠিক কি দাঁড়াতে পারে? একদম, দেখো তুমি যেমনটা বলছো যে ব্যক্তিগত সম্পর্ক এবং রাজনীতির যে লড়াই সেটা তো অবশ্যই দুটো ভিন্ন বিষয়। কারণ যে দীর্ঘদিন জুড়ে তাপস রায় যেহেতু তৃণমূলের সঙ্গে তৃণমূলের যে রাজনীতি সেই রাজনীতিটা করেছেন, সাধন পান্ডে এবং তাপস রায়ের যে সম্পর্কটা সেটা তো সুপ্তি পান্ডে নিজেই তো অন ক্যামেরায় স্বীকারও করলেন যে কাকা ভাইজির লড়াই হবে। তবে সে সম্পর্কটা অবশ্যই করে আলাদা, কিন্তু যে সমীকরণ এসআইআর এর পর যে নামটা বাদ পড়েছে সেই নামটা বাদ পড়ার পরে কিন্তু মানিকতলার যে পাটিগণিত বা যে সমীকরণটা সেটা অনেকটা বদলে যেতে পারে বলে বিজেপির আশা বা বিজেপি মনে করছে। কারণ বিজেপি মনে করছে যে এসআইআর এর পরে যে উত্তর কলকাতায় যে 4 লক্ষর বেশি নাম বাদ পড়া
এই নাম বাদ পড়ার পরে হয়তো তারা জয়ের যে আশাটা করছেন বা তারা মনে করছেন যে এখানে লড়াইটা অনেকটা সহজ হবে বিজেপির কাছে, কারণ এই এসআইআরটা যে তারা যে মনে করছিল যে এসআইআর এর নাম বাদ পড়াটাকে তারা অনেকটা বেশি বাড়তি অক্সিজেন বলে মনে করছিল। তবে তাপস রায় যেহেতু একজন হেভি ওয়েট প্রার্থী, কারণ তাপস রায় দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত, তিনি দীর্ঘদিন তিনি বিধায়ক ছিলেন এবং তারপরে তিনি রাজ্যের মন্ত্রীও ছিলেন, এবং তার যে স্বচ্ছ ইমেজ, তুমি জানো যে তাপস রায়ের কিন্তু একটা স্বচ্ছ ইমেজ রয়েছে। ইতিমধ্যে তৃণমূলের যে দুর্নীতির যে অভিযোগগুলো সামনে এসেছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে তাপস রায়ের গায়ে কিন্তু দুর্নীতির কোনো আঁচ পর্যন্ত নেই। তাপস রায় নিজেকে দুর্নীতির থেকে অনেকটা দূরে রেখেছিলেন তৃণমূলের সঙ্গে থাকার পরেও। তার যে এই স্বচ্ছ ইমেজ এবং সেই সঙ্গে যে তার জনসংযোগ এবং যে তিনি যে মানিকতলা যে তার কাছে যে তিনি থাকেন শিয়ালদা হয়তো, কিন্তু তিনি লোকসভা নির্বাচনের তিনি কিন্তু ওই উত্তর কলকাতা অর্থাৎ মানিকতলা বিধানসভা সেই লোকসভার মধ্যে ছিল, সেখানে তিনি লড়াই করেছেন। তিনি সেখানকার যে তার যে জমিটা মানিকতলার যে জমিটা তার কিন্তু অনেকটা চেনা, অর্থাৎ লড়াইটা যে কাটে কাট টক্কর হতে চলেছে সেটাই বলা যায়। ধন্যবাদ বিশ্বজিৎ, ধন্যবাদ। মানিকতলায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন শ্রেয়া পান্ডে এবং বিজেপির তরফ থেকে মানিকতলায় প্রার্থী করা হয়েছে তাপস রায়কে। ইতিমধ্যে কিন্তু শ্রেয়া পান্ডে ওঙ্কার বাংলার একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন মানিকতলায় কাকা ভাইজির লড়াই হতে চলেছে, এমনটাই জানিয়েছেন তিনি।